আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর চাপ কমাতে সারা দেশে শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক সুবিধা বাড়ানো হবে, সংসদে প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনে 17 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রী। সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 4 টাকা। ব্যবসা পরিচালনা সহজ করতে 3 মাসের মধ্যে সব বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর। সারা দেশের বজ্রপাতে 9 জন নিহত। প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ফসলি জমি। জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। রাজধানী নিউ মার্কেট কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী টি-টন খুন, বলছে ডিবি। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন শনাক্ত। এবং ইরানকে আবারও ট্রাম্পের হুমকি, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে, জানালেন পাক প্রধানমন্ত্রী। 72 ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে 52টি ইরানি জাহাজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর ওপর চাপ কমাতে সারা দেশে পর্যায়ক্রমে মৌলিক সুবিধা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি বলেন, শিল্পায়ন, চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা বাড়ানোর কাজ শেষে ঢাকায় চাপ কমবে। ক্লিন ও গ্রিন রাজধানী গড়তে একগুচ্ছ পরিকল্পনাও তুলে ধরেন সংসদ নেতা। চট্টগ্রামে জলাবদ্ধতা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফ্যামিলি কার্ডে অর্থায়ন মূল্যস্ফীতি কমাবে বলেও সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সংসদে বুধবার নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা তারেক রহমান। এই সমস্যাগুলো রয়ে গেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে নানামুখী উদ্যোগ রয়েছে সরকারের। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ড অর্থনীতির উপর চাপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, সুবিধাভোগীরা এই টাকায় দেশীয় পণ্য কেনায় কমবে মূল্যস্ফীতি। এই যে 1,64,000 কোটি টাকার আপনি কথা বলেন, এইটা রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। ঢাকাকে আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়তে 5 লাখ বৃক্ষরোপণের কথা জানান তিনি। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মিয়াওয়াকি ফরেস্ট, জাপানিজ একটি ফরেস্ট, এক ধরনের ছোট ছোট উন্মুক্ত মিডিয়াম জিরো সয়েল সবুজে আবৃত করার চেষ্টা করা হচ্ছে। আগামী 5 বছরে ইনশাআল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কথা বলেন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গেও। প্লাস্টিক বোতল, পলিথিন ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করে আমরা যারা বসবাস করছি, তারা অসচেতনভাবে এইগুলো দিয়ে আমরা এই খাল বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি। কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। ঢাকামুখী মানুষের চাপ কমাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলেও সংসদকে জানান তারেক রহমান। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। সংসদ নেতা আরও জানিয়েছেন, বর্ষা মৌসুমে নদী ভাঙন রোধে ব্যবস্থা নিয়েছে তাঁর সরকার। টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙন রোধকল্পে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠনের সংসদে প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সংসদ অধিবেশনে তিনি বলেন, এই কমিটিতে সরকারি দলের ৭ জন ও বিরোধী দলের ৫ জন এবং স্বতন্ত্র সহ অন্য দল থেকে থাকবেন আরও ৫ সদস্য। এ সময় নিজেদের মধ্যে আলোচনা করে ৫ জন সদস্যের নাম সরকারি দলকে দেয়া হবে বলে জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি আমাদের রুল 266 অনুসারে সেই কমিটির বিষয়ে আমরা 12 জনের নাম তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণ অধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরকেও রাখা হয়েছে। 12 জনের একটি তালিকা আমরা করেছি। আমরা প্রত্যাশা করি মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে যাই 26% আসে, সেখানে আমরা ওনাদের পক্ষ থেকে 5 জনের নাম চাচ্ছি। এই বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো, এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। বাংলাদেশ জাপান সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজু। প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কার্যকরভাবে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় বাংলাদেশে জাপানি খাদ্য পণ্যের রপ্তানি বাড়ানো এবং কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন দেশটির কৃষিমন্ত্রী ও জাপান সরকারের বিশেষ দূত সুজুকি নরিকাজু। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার সরকারের অন্যতম অগ্রাধিকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্যে কৃষি, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সাথে দেশটির স্বাস্থ্য ও কৃষি খাতে দক্ষ বাংলাদেশি জনশক্তি পাঠানোর আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান। সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 4 টাকা। নতুন দর অনুযায়ী বোতলজাত সয়াবিন 195 টাকা থেকে বেড়ে 199 টাকা হয়েছে। একই সাথে খোলা সয়াবিন তেলের দামও লিটারে 4 টাকা বাড়িয়ে 175 থেকে 179 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে। ভোজ্য তেলের দাম বিশ্ববাজারে কমলে দেশেও কমবে। আমরা কিছু উচ্চমূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি আমাদের যারা ভোক্তা আছেন বৈশ্বিক পরিস্থিতির বিষয়টা বিবেচনায় নিয়ে তারা জিনিসটি বিবেচনা করবেন। আর আমাদের সাথে এই শিল্পের সাথে যারা জড়িত রিফাইনার মালিকগণ, তাদের প্রতিনিধিবৃন্দ আজকে তারা আছেন, আমদানিকারকরা আমাদের সাথে আছেন, এবং এই সমন্বয় তাদের লোকসানের বোঝা লাঘবে সহায়ক হবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতিও আগামী দিন পুরোপুরি স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। ব্যবসা পরিচালনা সহজ করতে আগামী 3 মাসের মধ্যে বিদ্যমান বিভিন্ন বাধা দূর করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। দেশকে এগিয়ে নিতে গুণগত বিনিয়োগের মাধ্যমে কর আদায় বাড়াতে এ সময় ব্যবসায়ী সংগঠনকে আহ্বান জানান অর্থমন্ত্রী। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় জাতীয় রাজস্ব বোর্ড ও ফেডারেশন অব বাংলাদেশ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির 46তম সভা। এ সময় ব্যবসা পরিচালনায় সরকারের রাজস্ব নীতি ও অসহযোগিতার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। রপ্তানির উপরে যে জুটের 1% অগ্রিম নেওয়া হয়, শিল্প নীতিমালা করা হোক, যেই নীতিমালায় কোন কোন কোম্পানি কোন ব্যবসা করতে পারবে, কোন ব্যবসা করতে পারবে না। দেশ উপযোগী, সময় উপযোগী পলিসির কারণে আমরা পিছিয়ে গেছি। এগ্রিকালচারের একটা ইন্ডাস্ট্রির কর্পোরেট ট্যাক্স যদি 17 থেকে 27 নিয়ে যাওয়া হয় এক ধাপে, এই ইন্ডাস্ট্রি আসলে খুবই তাড়াতাড়ি ভেঙে পড়বে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ট্যাক্স জিডিপি অনুপাত বাড়াতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এখানে জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। দুইটাই
নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা পরিচালনা সহজীকরণে সকল বাধা দূর করতে আন্তরিক সরকার। আমরা চেষ্টা করব, কিন্তু ট্যাক্সের ব্যাপারে যে খুব বেশি কিছু করতে পারবো আমি সেই কথাটা আজকে ওয়াদা করতে পারবো না। কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি, ট্যাক্স রেভিনিউ যদি জিডিপি যদি না বাড়ে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। কারণ আপনাদের যে সুযোগ সুবিধার কথা বলতে গভর্নমেন্ট দিতে পারবে না, কিন্তু সিম্পলি এইখানে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। অন্তত এই বাজেটটাই আপনারা সহযোগিতা করেন। বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে, এখান থেকে আমার 2 বছরের কুশল লাগবে এবং এই 2 বছর পরে থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। রপ্তানির বিকল্প খাত নিশ্চিতে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঝোড়ো বাতাস আর টানা বৃষ্টিতে গরম কমলেও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় অফিস ও স্কুলগামী মানুষ পড়েন বিপাকে। সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 7 দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। বুধবার সকাল 6টা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে যায়। সড়কে পানি জমে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। সময় মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় অনেককে। গাড়ি খুঁজতে খুঁজতে আমাদের শরীর পুরো ভিজে গেছে, আমাদের ইউনিফর্ম নষ্ট হয়ে গেছে। আমরা তো জলপথে আটকে গেছি, এখন তো অফিসে এতক্ষণ যাইতে পারি নাই। এই যে ওখানে দাঁড়াই রয়েছি, এই রাস্তার এপারই পার হইতে পারতেছি না। এখন অল্প একটু পানির জন্য দেখেছে এখানকার রিক্সা ড্রাইভার 20 টাকা ছাড়া ওনারা যাবে না রাস্তাটা পার করার জন্য। জমে থাকা ময়লা পানিতে হাঁটতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকির কথাও জানান পথচারীরা। এটা তো নাপাক পানি এবং এটা তো যে আমরা নামাজ কালাম পড়ি, খুবই সমস্যা, বুঝতে পারছেন। তারপরে এই পানিতে চুলকানি হয়ে যাব। ভুক্তভোগীরা বলছেন জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। ড্রেনের সমস্যা, নালার সমস্যা, মানে নালাগুলো হয়ে গেছে, ময়লা আটকে গেছে। ড্রেনেজ সিস্টেমটা সেরকম সুবিধাজনক না। পানি সঙ্গে সঙ্গে আপনার নিষ্কাশন হয় না, অনেক সময় লাগে। বৃষ্টি হলো এই পানি সরতে সরতে দেখা যায় 2-3 ঘন্টা লেগে যায়। যেখানে কদিন আগেও দেখা যেত কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, প্রবল বৃষ্টির পর রীতিমতো ফাঁকা ছিল রাজধানীর সেসব ফিলিং স্টেশনগুলো। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি হলেও তা পরিণত হয় ভোগান্তিতে। দ্রুত সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা নগরবাসীর। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 7 দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে হাওড়ে ডুবছে ফসলের ক্ষেত। পাহাড়ি ঢলের কারণে নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকির মুখে রয়েছে ফসল রক্ষা বাঁধ। দিশেহারা হাওড়ের কৃষকরা। এদিকে বজ্রপাতে পটুয়াখালীতে 4 জন সহ 5 জেলার 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুরে 2 জন, রংপুর, শেরপুর ও রাজবাড়ীতে 1 জন করে মারা গেছেন। অন্যদিকে বরিশালে বজ্রপাতে 2 শিক্ষক সহ আহত হয়েছে 16 জন শিক্ষার্থী। নেত্রকোনা ও মৌলভীবাজারে কংসমনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে বন্যার শঙ্কা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্র রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ভোর থেকেই আকাশ ভেঙে ঝরছে বৃষ্টি, সাথে ঘন ঘন বজ্রপাত, বইছে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে বিপদসীমা অতিক্রম করেছে মৌলভীবাজারের জুড়ি নদীর পানি। এখন তা 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মনু, ধলাই, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কাছাকাছি। উজানে বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও অত্যাধিক বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলার 897 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। নেত্রকোনার কংস ও ভুগাই নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে বন্যার শঙ্কা, তলিয়ে গেছে প্রায় 10,000 হেক্টর ফসল। বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ওই এলাকার জনগণ ভোগান্তিতে পড়েন। সিটি মেয়র ডাক্তার শাহাদাতের নির্দেশে মঙ্গলবার থেকে হিজরা খাল, জামাল খান খাল এবং মুরাদপুর বক্স কালভার্ট এলাকায় স্থাপিত অস্থায়ী বাঁধ অপসারণ কাজ শুরু হয়েছে। এটা আমাদের কোনো সিটি কর্পোরেশনের প্রকল্প নয়, এটা প্রকল্পটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। তবে আমি আশা করেছিলাম, গতকালকেও আমি তাদেরকে দেখি নাই, আজকে আমি মনে করেছিলাম যে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি থাকবে, সেনাবাহিনীর প্রতিনিধি থাকবে, তাদের এখানে থাকা উচিত ছিল। এই জবাবগুলো আসলে তাদেরই দেওয়া উচিত ছিল। রাজবাড়ীতে হঠাৎ বজ্রপাতে কোলে থাকা 3.5 বছরের শিশুকে বাঁচাতে গিয়ে মারা যান বাবা সুমন। এতে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। অন্যদিকে জামালপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন। নগরীতে জমেছে হাঁটু পানি, বয়ে যাচ্ছে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া। বজ্রপাতে 2 শিক্ষক সহ আহত হয়েছেন 16 শিক্ষার্থী। অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। পটুয়াখালী উপকূল অঞ্চলে বজ্রমেঘ ও বায়ুচাপ তারতম্যের প্রভাবে বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে কুয়াকাটার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হয়। মৎস্যবন্দর মহিপুরের খাপড়াভাঙা নদীতে আশ্রয় নেন হাজারো মাছ ধরার ট্রলার। তীব্র দাবদাহের পর শেরপুরে 3 দিন ধরে থেমে থেমে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে, যা স্বস্তির পরিবর্তে এখন দুর্ভোগ বয়ে আনছে। অনেক স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে দেশের 11 অঞ্চলে বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত 1টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 61 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত দেয়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের অন্যত্র পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ করবে সরকার। জুলাই থেকে এ পাইলট প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। পর্যায়ক্রমে দেশের সব স্কুলকে এর আওতায় আনা হবে। সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা জানান তিনি। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সমাজের সকল অংশীজনকে নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সরকার। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিটি উপজেলার 2টি করে স্কুলে ক্লাস 1 থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সারা দেশে ছেলেদের একরকম ও মেয়েদের আলাদা রকম পোশাক, ব্যাগ হবে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় 2টি করে প্রাইমারি স্কুলের শুধুমাত্র ক্লাস 1-এ আমরা সরকার থেকে দিব। বাকিটি ব্যবসায়ীরা যে সহযোগিতা করবে সেই সহযোগিতার সংখ্যা হিসাব করে আমরা সংখ্যা বাড়াবো স্কুল ড্রেস, জুট ব্যাগ এবং জুতা। ফলে যে বাচ্চাটি স্কুলে আসবে তার অসহায় বাবা নিশ্চিন্ত থাকবে যে তার সন্তানের পিছনে তার আর কোনো ব্যয় থাকলো না। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করবে সরকার। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের আহ্বানে সাড়া দিয়েছেন। সকলে মিলে আমরা আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সমন্বিতভাবে কাজ করার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং ওনারা সকলে এগিয়ে আসছেন। আগামী 180 দিনের ভিতরে যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ। ধীরে ধীরে সকল স্কুল, হাই স্কুল, মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ করা হবে বলে জানানো হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী নিউ মার্কেট কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ ওরফে টিটন খুন হয়েছে, এমন তথ্য দিয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, কোরবানির পশুর হাট ইজারা দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। হত্যার সাথে জড়িত কয়েকজনকে এরই মধ্যে শনাক্ত করেছে ডিবি। মনির হোসেন তপুর রিপোর্ট। শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ ওরফে টিটন হত্যার মধ্য দিয়ে আবারও উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড। গোয়েন্দারা বলছে, সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে বিরোধের জেরে নিউ মার্কেটের বটতলা এলাকায়
প্রকাশ্যে হত্যা করা হয় টিটনকে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী টিটন। 2024 সালের 5 আগস্টের পর অন্য সন্ত্রাসীদের মতো তিনিও কারামুক্ত হন। গরুরহাটে শিডিউল পিচ্ছিয়ালাল্লা গরুরহাটে শিডিউল কিনছে, তারপরে যে মারা গেছে টিটন ভাই সেও গরুরহাটে শিডিউল কিনছে। এই শিডিউলটা কিনে নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এই কয়েকদিনের ভিতরে। ওর কথা শুনে আমাদের যেটা ইনফর্ম করছিল আমার ছোট ভাই যে মারা গেছে, তাতে মনে হচ্ছে যে ও যে নামগুলো বললো এরা এই নিয়ে দ্বন্দ্ব, অথবা আপনি যেটা বললেন যে এই যে জোসেফ, হ্যাঁ এই দুটোর হতে পারে, এটা তদন্তেই বেরিয়ে আসবে। টিটন মূলত ঢাকার রায়ের বাজার ও হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। টিটনের ছোট বোনকে বিয়ে করেছিলেন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। মূলত তার দাপটেই জেল থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত টিটন। কারামুক্তির পর এলাকায় আরও আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন তিনি, তবে তাতে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। তাই পরিকল্পিতভাবে টিটনকে পদ থেকে সরিয়ে দেয় তার প্রতিপক্ষরা। হত্যার রহস্য উন্মোচনে এবং আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যেটা প্রাথমিকভাবে করতেছি যে এলাকার আধিপত্য নিয়ে একটা ঘটনা ঘটছে, আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসায় এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নেব। টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন 2001 সালের 1 অক্টোবর 23 শিশু সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। তাদের মধ্যে অন্যতম ছিল টিটন। সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে সন্ত্রাসী গ্রুপের হাতে খুন হয় একাধিক ব্যক্তি, প্রকাশ্যে খুন করা হয় অনেককে। আধিপত্য, চাঁদাবাজি এবং বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব থাকায় খুন হয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক ব্যক্তি এবং স্থানীয় নেতারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্থানীয় সরকার বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত, সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের রায় ও জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন পরবর্তী নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে। সরকার সম্প্রতি উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের বসার জায়গা করে দিতে যে প্রজ্ঞাপন জারি করেছে তা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানান বক্তারা। এর ফলে সংবিধানে নির্দেশিত সংসদ সদস্যদের আইন প্রণয়নের ক্ষমতার বাইরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে উল্লেখ করে সরকারকে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা। এমপি সাহেবদেরকে অফিস দেওয়া, তার মানে এমপি সাহেবদেরকে স্থানীয় পর্যায়ে তাদের ভূমিকা পালনের জন্য সেই সুযোগ সৃষ্টি করার মাধ্যমে একটা এমপি সরকার প্রতিষ্ঠিত, এমপি রাজ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তো এটা সংবিধানের 65 অনুচ্ছেদের লঙ্ঘন, একই সাথে সংবিধানের 59 অনুচ্ছেদের লঙ্ঘন, এবং একই সাথে এই যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, প্রশাসক নিয়োগটা হলো আমাদের আদালতের নির্দেশের লঙ্ঘন। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে এক শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত একদিনে সারা দেশে আরও 1318 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, আর নিশ্চিত হামরোগীর সংখ্যা 88। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 962 শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 831 জন। এই নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 227 জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হাম শনাক্তের পর মারা গেছে 47 শিশু। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানকে দ্রুত বুদ্ধিমান হবার পরামর্শ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়লেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক পোস্টে শাহবাজ শরীফ বলেন, ব্যাপক প্রচেষ্টার কারণে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, যা এখনও চলমান।
72 ঘন্টার মধ্যে 52টি ইরানি জাহাজ হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি। এর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, নাগরিক সেবা সহ 9টি নতুন অ্যাপ ও সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এসব সেবার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। এই অ্যাপগুলোর মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা এবং অভিযোগ জানানো যাবে। একই সাথে ট্রাফিক পুলিশদের বিষয়ে তথ্য, হোটেল মোটেলের সার্বিক তথ্য থাকবে এই অ্যাপগুলোতে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে খাবার খেয়ে অসুস্থ হওয়া 94 শিক্ষার্থীর মধ্যে 93 জনই সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরেছেন। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 8 দিনের জরুরি চিকিৎসা সেবা পেয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে একসাথে অসুস্থ হয়ে পড়েন ডাইনিংয়ে খাবার খাওয়া শিক্ষার্থীরা। গত 22 এপ্রিল রাতে 166 জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ হয়ে পড়েন 94 জন শিক্ষার্থী। ভোর 4টা থেকে 5টার দিকে আমি দেখতে পাচ্ছি যে আমার রুমমেট বমি করতেছে, অনর্গল বমি করতেছে, তারপরে ও বাথরুম যাচ্ছে। এরপর আমিও টের পাচ্ছি যে আমারও পেটটা ব্যথা করছে। ভার্সিটি থেকে স্যাররা আসতেছে, ম্যাডামরা আসতেছে, খোঁজ খবর নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসায় শিক্ষার্থীরা সুস্থ না হওয়ায় তাদের দ্রুত ভর্তি করা হয় পুলেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে 93 জন শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। কোন ধরনের রোগ জীবাণু দ্বারা এটা হয়েছে এবং এক্ষেত্রে কোন ধরনের অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য প্রয়োজন সেইটার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা ল্যাবে পাঠিয়েছি কালচার সেন্সিটিভিটি টেস্টের জন্য। জরুরি চিকিৎসা সেবা পেয়ে আদ্দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওখানে যে আমরা আরো 2টা হসপিটালে তাদের ব্যবস্থা আমাদের খুব পছন্দ হয়নি। আদ্দিনটা খুবই পরিচ্ছন্ন ছিল এবং তাদের যে ম্যানেজমেন্ট ছিল তারা আমাদের খুবই সহযোগিতা করেছে। এদিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মসলিউদ্দিন ফরিদ। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা সমস্ত ছুটি ক্যান্সেল করে স্টাফদেরকে দিয়ে এসছেন বাসার থেকে, তাতে করে এখানে যাতে করে চিকিৎসার কোনো দেরি না হয়। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় বিপদ এড়ানো গেলেও শিক্ষার্থীদের খাবার মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে শেষ ধাপের বিধানসভা নির্বাচনেও ভোট পড়েছে রেকর্ড 90% বেশি। 142টি আসনে সকাল 7টায় ভোট শুরু হয়ে চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। আগামী 4 মে হবে গণনা। ভোটে কেন্দ্রীয় সরকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ভারতের পশ্চিমবঙ্গে শেষ হল বিজেপি, তৃণমূল কংগ্রেস, বাম দল, কংগ্রেস সহ বিভিন্ন দলের ভোটের লড়াই। এবার ফলাফল দেখার পালা। ভোট অনুষ্ঠিত হয় 2 দফায়। 142টি আসনে দ্বিতীয় দফায় সকাল 7টায় শুরু হয়ে চলে ভোট গ্রহণ সন্ধ্যা 6টা পর্যন্ত। দ্বিতীয় দফায় ভোট পড়ে 90%-এর বেশি। এদিকে প্রথম দফার নির্বাচনের মতো দ্বিতীয় দফার ভোটেও সংঘর্ষে জড়ায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকরা।
দ্বিতীয় দফায় যে আসনগুলোতে ভোট অনুষ্ঠিত হয় সেগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। তবে ভোটার তালিকা হালনাগাদে 50,36,000 ভোটার বাদ পড়া তৃণমূলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার বাংলা জয়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর দাবি 90% ভোট তাদের পক্ষেই পড়েছে। এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে। উনি এই এলাকায় এসে ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির পদ্ম কখনোই ফুটবে না জানিয়ে ভোটে কেন্দ্রীয় সরকারের ব্যাপক হস্তক্ষেপের অভিযোগ করেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবানীপুরে ভোট দিয়ে তিনি জানান, ভোটের আগের রাতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম। এদিকে ভোটের পরপরই বুথ ফেরত জরিপের ফলাফল আসা শুরু করে। PMARQ ও ম্যাট্রিক্স নামের দুটি পর্যবেক্ষক সংস্থায় তাদের জরিপে দেখিয়েছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন 294টি, সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে 148টি আসনে। আগামী 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। একই দিনে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও ঘোষণা হবে ভোটের ফলাফল। নিয়াজ-জামান সজীব, ATN বাংলা। এবার খেলার খবর। বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার T20 সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর 2টায় খেলা মাঠে গড়ানোর কথা ছিল, তবে বন্দরনগরীতে টানা বৃষ্টি থাকায় টস করাও সম্ভব হয়নি। সকালটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা। কয়েক দফা মাঠ পরিদর্শন শেষে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুদলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB জানিয়েছে, অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ T20 হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। প্রতিভা অন্বেষণ আর জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের অংশগ্রহণে আগামী 2 মে থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেখানোর জন্য নয়, ভবিষ্যৎ তারকা তৈরি করতেই এই আয়োজন। পরাগ আরমানের রিপোর্ট। শিশু কিশোরদের মানসিক বিকাশ এবং সুস্থ জীবনধারা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে স্পোর্টসের আয়োজন। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা সিলেট জেলা স্টেডিয়াম থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে স্পোর্টস 64টি জেলায় কিন্তু ডিজিটালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় 1,61,000 শিশু কিশোর অনলাইনে রেজিস্ট্রেশন করেন। নতুন করে স্পোর্টসের উদ্বোধনকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রতিভা আছে, তারা সতর্ক, স্বজনপ্রীতির কোনো জায়গা নেই। এটার একটি চলমান প্রক্রিয়া, তো চলতে চলতে আপনারা দেখবেন যে আসলে আমাদের কার্যক্রমগুলো কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছে এবং বাস্তবিক অর্থেই আমরা আগামী প্রজন্মের কাছে একটি ক্রীড়া বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে একটি গুণগত পরিবর্তন আনতে আমরা পারবো বলে আমরা বিশ্বাস করি। পুরো দেশকে 10টি ভাগে ভাগ করে ইউনিয়ন থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্ট প্রতিযোগিতায় চলবে প্রতিভা অন্বেষণ। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, মেধাবীদের বাছাই করে দেয়া হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে BKSP রয়েছে সেইখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, ভার্চুয়াল জগতের আসক্তি থেকে মুক্ত করে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সুযোগ করে দিতেই এই নতুন করে স্পোর্টসের আয়োজন। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর চাপ কমাতে সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য সহ
মৌলিক সুবিধা বাড়ানো হবে, সংসদে প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনে 17 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব আইনমন্ত্রীর। সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে 4 টাকা। ব্যবসা পরিচালনা সহজ করতে 3 মাসের মধ্যে সব বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রী। সারা দেশের বজ্রপাতে 9 জন নিহত, প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ফসলি জমি। জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। পর্যায়ক্রমে দেওয়া হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। রাজধানী নিউ মার্কেট কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন, বলছে ডিবি। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন শনাক্ত। এবং ইরানকে আবারও ট্রাম্পের হুমকি, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে, জানালেন পাক প্রধানমন্ত্রী। 72 ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে 52টি ইরানি জাহাজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।